নমস্কার, আমি ডাক্তার অর্ণব মুখোপাধ্যায়, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে যে বিষয়টাকে নিয়ে ভিডিও তৈরি চলেছে আর কি, সেটা হচ্ছে অ্যানাল ফিশার বা মলদ্বারে ফিশার। এবার এটাকে নিয়ে বলবো যে মলদ্বারে ফিশার কেন হয়, কত ধরনের ফিশার হতে পারে, তার ট্রিটমেন্ট পলিসি কী, আচ্ছা তার কী কী ম্যানেজমেন্ট নিতে হবে, তার অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট কী হয়, তার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কী হয়, এবং তার সাথে দেখাবো যে আমি একটা যেরকম রুগী দেখেছিলাম আর কি অ্যানাল ফিশারে, সেই রুগীর বিবরণও এই ভিডিওতে থাকবে। যদি আপনারা স্কিপ করে করতে দেখতে দেখতে থাকেন তাহলে কিন্তু আপনারা এর মানে আগা গোড়া কিচ্ছু বুঝতে পারবেন না। তাই প্রথম থেকে দেখলে আপনারা সম্পূর্ণরূপে বুঝে যাবেন। তো শুরু করা যাক আজকের যে ভিডিওটা। এটা হচ্ছে অ্যানাল ফিশার। বিষয়টা হচ্ছে, দেখুন, মলদ্বারে ফিশার, ফিশার শব্দ অর্থ হচ্ছে কি, একটা ফেটে যাওয়া, ছিঁড়ে যাওয়া, এরকম একটা বিষয়। তো মলদ্বারের বিষয়টা হচ্ছে কি না, এটা মলদ্বারের একটা অংশে সেখানে চামড়া বা মাংসপেশি ফেটে যায়, ফেটে গিয়ে এই রোগটি তৈরি করে। এবং কাদের এদের বেশি হতে পারে, এটা দেখা যায় সাধারণত এই ফিশারের ঘটাটা তো কম বয়সী লোকেদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে এটা বেশি দেখতে পাওয়া যায়। পুরুষ এবং মহিলা যাদের বয়সটা কম তাদের ক্ষেত্রে কিন্তু প্রথমে এই ফিশারটা দেখতে পাওয়া যায়। এবং এই ফিশারে দুটো ভাগ আছে, একটা হচ্ছে যে অ্যাকিউট ফিশার, একটা হচ্ছে ক্রনিক ফিশার। অ্যাকিউট ফিশার মানেটা হচ্ছে কি না, যেটা এই রিসেন্ট তৈরি হয়েছে, এই কয়েকদিন চলছে, 5 দিন 7 দিন 10 দিন, এটা হচ্ছে অ্যাকিউট ফিশার। আর এটা যখন দীর্ঘদিন ধরে চলতে থাকে তখন সেটা কিন্তু ক্রনিক ফিশারে পরিণত হয়। এরপরে তাহলে কোথায় কোথায় আমরা দেখতে পাচ্ছি, আমরা মলদ্বারে তো দেখতে পেলাম, এবার মলদ্বারের কোথায় দেখতে পাবো না, 90% মানে 90% অ্যানাল ফিশার কিন্তু দেখবেন মলদ্বারের পিছনের দিকে লম্বিভাবে চেরাটা থাকে বা কাটাটা থাকে, এটা হচ্ছে 90 ভাগ। আর 10 ভাগ চেরাটা থাকে সামনের দিকে, মানে 10% ফিশার, অ্যানাল ফিশার বা মলদ্বারে যে ফিশারটা, সেটা মলদ্বারের সামনের দিকে বা আমাদের সামনের দিকে মলদ্বারে এটা দেখতে পাওয়া যায়। এবং এটা সাধারণত মহিলাদের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায়। এই মলদ্বারের সামনের 10% যেটা ঘটনাটা, সেটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায়। এরপরে তাহলে এর কারণটা কি, কেন হচ্ছে? এর কারণটা হচ্ছে যে, যদি আমি অন্য কোনো রোগের কথা না বলি, এটা আমি পরে বলছি, প্রাথমিকভাবে যে কারণের জন্য অ্যানাল ফিশার তৈরি হয় বা মলদ্বারে ফিশার তৈরি হয়, তার কারণটা হচ্ছে সবাই জানে যে মোটামুটি শক্ত পায়খানা বা কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য থাকা। এবার একটা মানুষের ধরুন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন সে মল ত্যাগ করেনি বা পায়খানা যায়, ফলে কি হবে, পায়খানাটা তো পেটের ভেতরে জমে আছে, মলটা জমে আছে। এবার শরীর কি করবে, ওই মল থেকে জলটা টেনে নেবে, শুষে নেবে, ফলে কি হবে, মলটা শক্ত হয়ে যাবে। এবং সেটা যেহেতু অনেকদিন ধরে জমছে, একটার পর একটা জিনিসপত্র জমছে, তাহলে কি হবে, তার মলের আকারটা অনেকটা পরিমাণে বড় হয়ে যাবে। ফলে যখনই তিনি প্রথমবার মল ত্যাগ করতে যাবেন, তাহলে তার হচ্ছে না, তখন কি হবে, উনি কোদ দিয়ে বা ভেতর থেকে ফোর্সফুলি তিনি মলত্যাগ করার চেষ্টা করবেন। যখনই উনি মলত্যাগ করার চেষ্টা করবেন, তখনই কি হবে, মলত্যাগের যে ছিদ্রটা আছে তার তো একটা নির্দিষ্ট ডায়ামিটার আছে, সেই ফুলটার তো একটা তার তো একটা আকার আছে, কিন্তু তার থেকে দেখা যাবে শক্ত পায়খানা হলে ওই মলের আকারটা কিন্তু আমাদের মলদ্বারের থেকে আকারে বড় হয়ে যাচ্ছে। ফলে সেটা যখনই জোর করে মানুষ পাস করতে যাবে, তখনই কি হয়, মলদ্বারের অংশটা, ওখানে মিউকাস মেমব্রেন বা চামড়া বা পেশিটা ফেটে যায়, ফেটে গিয়ে ফিশার তৈরি করে। এবারে লক্ষণটা কীরকম হয়? লক্ষণটা হয় যে প্রচণ্ড পরিমাণে জ্বালা, প্রচণ্ড পরিমাণে ব্যথা, এবং ব্যথাটা অনেক সময় অনেক ধরনের হয়। কেউ এসে বলেন ব্যথাটা কি হচ্ছে না, দপদপ করছে, কেউ বলছে যেন কাঁটা ফোটানোর ব্যথা করছে, কেউ বলছে অসহ্য জ্বালা করছে। এরকম কিন্তু বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আমরা লক্ষণ দেখতে পাই। এবার আমরা ডায়াগনোসিস করবো কী করে? আমরা ডায়াগনোসিস খুব সহজেই করতে পারি। একটা হচ্ছে, যখনই আমরা রোগীকে দেখি, তার মলদ্বারটা দেখলেই দেখতে পাই যে তার উপরে একটা সাধারণত চেরা দেখতে পাওয়া যাচ্ছে। এইবার যদি সেটা না হয়, যদি সেটা খুব সূক্ষ্ম হয়, তাহলে কিন্তু রোগী নিজেই বলে যে মলত্যাগের সময় আমি দেখলাম জ্বালা করছে। এবং যখন এটা অ্যাকিউট ফিশার তৈরি হয়, তখন কি হয় না, মলের সাথে লেগে রক্ত আসে, বা মলত্যাগের পরে ফোঁটা 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 রক্ত দেখতে
পাওয়া যায়। এখান থেকেও কিন্তু আমরা কনফার্ম করতে পারি মলদ্বারে জ্বালা করছে, ব্যথা করছে, শক্ত পায়খানা হয়েছে, রক্ত পড়ছে, এটাকে দেখে আমরা বলতে পারি মোটামুটি ফিসার হয়েছে। এরপর তাহলে 90% কেসে এবার যাদের সামনে থাকছে মহিলাদের বিশেষ করে 10% যেটা তৈরি হচ্ছে, সেটার কারণটা হচ্ছে কি না, দেখা যায় যে সেই সকল মহিলাদের ক্ষেত্রেই বেশি হয় যাদের হয়তো নর্মাল ডেলিভারি হয়েছে এবং নর্মাল ডেলিভারি বাচ্চার সংখ্যা অনেকগুলো, 5টা 6টা 7টা। তো সেখানে কি হয়, আমাদের যে আমাদের পেলভিক মাসল বা আমাদের যে আপনার মলদ্বারের চারপাশে যে পেরিনিয়াল মানে পেরিনিয়ামটা আছে, মানে মলদ্বারের পাশে তো আমাদের পেশি আছে, তো সেই পেশিগুলো কি হয়, বাচ্চা বারবার হয়েছে, সেখানে কাটা হয়েছে, সেখানে সেলাই হয়েছে, ফলে কি হয় ওই জায়গাটা দুর্বল হয়ে পড়ে। ফলে যখনই কনস্টিপেশন আসে তখনই ওই দুর্বল জায়গাটা অত্যধিক ফেটে যাবে, ফেটে গিয়ে কি হয় না, সামনের দিকে একটা ফিসার তৈরি হয়। এটা সাধারণত যাদের বেশিরভাগ ডেলিভারি হয়েছে সে সকল মহিলাদেরই আমরা দেখতে পাই। এরপর তো আমি আর এক ধরনেরও ফিসার দেখতে পাওয়া যায়, সেই ফিসারটা হচ্ছে যে আড়াআড়ি। এতক্ষণ পর্যন্ত আমরা যে ফিসারের কথা বললাম সেটা মলদ্বারের পেছনের দিকে 90%, যেটা লম্বালম্বি হচ্ছে, এবং 10% হচ্ছে বা 10% হচ্ছে কি না মলদ্বারের সামনের দিকে, সেটাও কিন্তু লম্বালম্বি। কিন্তু এরকমও দেখতে পাওয়া যায় ফিসার যেটা লম্বালম্বির বদলে আড়াআড়ি হয়েছে। ঠিক আছে, আড়াআড়ি হয়। যখনই ডাক্তারবাবু দেখেন যে মলদ্বারের চারপাশে যে ফিসারটা ফর্ম করেছে সেটা আড়াআড়ি, তখনই কিন্তু সেটা আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তার কারণটা হচ্ছে কি, তার কারণটা খুবই সহজ। এখানে অনেকগুলো রোগের কারণে এই ফিসার তৈরি হতে পারে। তার মাঝখানে প্রধান কারণটা কি থাকে না, টিউবারকুলোসিস বা টিবি। আর একটা কীরকম থাকে না, এইডস, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ মানে যৌন রোগ, সিফিলিস, গনোরিয়া, এরকম রোগ থেকে হয়। তারপরে থাকে আপনার ইনফ্লামেটারি বাউল ডিজিজ, যেটাকে আইবিডি বলা হয়। এই ইনফ্লামেটারি বাউল ডিজিজ নিয়ে আমি একটা দেখবেন ভিডিও করেছি, আপনার সেখানে আপনার কোলাইটিস নিয়ে বলাই হয়েছে, হ্যাঁ, আলসারেটিভ কোলাইটিস নিয়ে বলিয়েছি। সেখানে গিয়ে আপনি ইনফ্লামেটারি বাউল ডিজিজ সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও থাকে যেমন ধরুন ক্রনস ডিজিজ, তারপরে ধরুন ব্লাড ক্যান্সার বা ক্যান্সার। এই সকল রোগগুলো যখন শরীরে আস্তানা বাঁধে না, তখন কিন্তু ওই অ্যানাল যে ফিসারটা বা মলদ্বারের যে ফিসারটা হয় সেটা কিন্তু আড়াআড়িভাবে হয়। তো সেই দিকে আমাদের খুব যথেষ্ট পরিমাণে খেয়াল রাখতে হবে। এরপরে কারণ হচ্ছে, তাহলে আমার কারণটা বললাম কি, মোদ্দা বিষয়টা হচ্ছে কনস্টিপেশন, তার সাথে হার্ট স্টুল মানে কোষ্ঠবদ্ধতার সাথে শক্ত পায়খানা, এটাই হচ্ছে আপনার ফিসার হওয়ার প্রথম কারণ। তার লক্ষণ তাহলে কী কী থাকছে, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, রক্তপাত, এইগুলো থাকছে। এবার তার ট্রিটমেন্ট কী হবে? তো ট্রিটমেন্টের আগে আপনারা ম্যানেজমেন্টে একটুখানি জেনে নিন ম্যানেজমেন্ট কী করতে হবে। তো ম্যানেজমেন্ট হচ্ছে কি না, প্রথমেই আমাদের চেষ্টা করতে হবে যে পায়খানাটাকে যাতে বা মলটাকে নরম করতে হয়। তার জন্য কি চাই, আমাদের বেশি পরিমাণে ফাইবার খেতে হবে। ফাইবার মানে কি না, আমরা মাছ, মাংস, ডিম থেকে সরে আসবো এবং আমরা যেটাকে খাবো সেটা হচ্ছে সবজি, ফল, এগুলো, ডাল, দুধ, এগুলো খাবো। এগুলোর মাঝখানে কি করবে, এগুলো যদি খাওয়া হয় তাহলে মলটা আমার নরম হবে। আর সাথে কী হবে, যে প্রতিদিনের একটা শারীরিক পরিশ্রম বা একটা কসরত করার একটা ব্যবস্থা রাখতে হবে। যদি আমি ব্যায়াম করতে না পারি, যদি আমি দৌড়াতে না পারি, তাহলে আমি হাঁটতে পারবো। যে কোনো বয়সের মানুষ হাঁটতে পারে। 45 মিনিটে অন্তত 3 কিলোমিটার আমাদের হাঁটার চেষ্টা করতে হবে, সেটা সকালেই হোক বা সন্ধ্যেই হোক, রাত্রে হোক, যখন খুশি। হ্যাঁ, এই যা গরম পড়েছে, দুপুরে হাঁটাটা নিশ্চয়ই কারোর ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সম্মত নয়, কারণ সেখানে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। তাহলে আপনারা সকালে হাঁটতে পারেন, সন্ধ্যেবেলায় হাঁটতে পারেন, রাত্রিবেলার দিকে হাঁটতে পারেন, যে কোনো বিষয়। আবার অনেকেই আমাদের ক্ষেত্রে এসে বলেন, ডাক্তারবাবু ওই 45 মিনিট সময় আমার হচ্ছে না, কিন্তু বাড়িতে আমি না প্রচুর হাঁটাহাঁটি করি। দেখুন, এইভাবে কিন্তু হয় না। 45 মিনিট হাঁটা, 3 কিলোমিটার হাঁটা মানে ওই 45 মিনিট অ্যাট এ টাইম আপনাকে হাঁটতে হবে এবং 3 কিলোমিটার হাঁটতে হবে। আপনি কতবার বাড়ি থেকে উঠোনে নামছেন বা উঠান থেকে বাড়িতে আসছেন কিংবা বাইরে যাচ্ছেন, এটা কিন্তু কাউন্টের মধ্যে নয়। তার কারণটা হচ্ছে কি, আমি লোককে উদাহরণ দিয়ে বলি যে আমি একতলা ভাত খান, আপনাকে আমি সারাদিনে একতলাই ভাত খাওয়ালাম, আমি প্রথমে আপনাকে 1 মুঠো খাওয়ালাম, 3 ঘন্টা পরে আবার 1 মুঠো খাওয়ালাম, এভাবে আপনার পেট ভরবে? নিশ্চয়ই ভরবে না। তাহলে আপনি খেলেন 1 থালা ভাত, কিন্তু আপনার পেটটা ভরবে না। তাহলে এইভাবে আপনি হাঁটছেন কিন্তু তার কাজটা হচ্ছে না। আপনাকে অ্যাট এ টাইম 45 মিনিট হাঁটতে হবে এবং
সেটা যেন 3 কিলোমিটার হাঁটা হয় এবং পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। অনেকেই জল খান না, তার জন্য কনস্টিপেশনে ভোগে। তাহলে জলটা কিন্তু আমাকে পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। এই গ্রীষ্মকাল যা আসছে 4 থেকে 5 লিটার আমায় জল খেতে হবে অন্তত, যারা কায়িক পরিশ্রম করে। না হলে মিনিমাম 3 থেকে 4 লিটার জল আমাকে খেতে হবে। আচ্ছা, এটা তো হলো ডাক্তার যেন ঘুমটা ভালো করে হয় এবং নেশা থেকে সরে আসতে হবে। অনেক সময় দেখা যায় অনেক ওষুধ থাকে যেটা আমরা অ্যালোপ্যাথিতে খাই, তার এফেক্টেও কিন্তু পায়খানা অনেক সময় শক্ত হয়ে যায়, সেখান থেকেও কিন্তু ফিশার তৈরি হতে পারে। এবার তাহলে তার ট্রিটমেন্ট কী হবে? না, প্রথমে আমি অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের কথা বলি। সেটা কীরকম হয় না, সেটা হচ্ছে যে ধরুন একটা ব্যথা কমানোর জন্য পেন কিলার দেওয়া হয়, তার উপরে অয়েন্টমেন্ট ইউজ, যাতে আপনার ব্যথাটা কম থাকে তার জন্য একটা লোকাল অ্যানাস্থেটিক একটা অয়েন্টমেন্ট দেওয়া হয়, যাতে ইনফেকশন না হয় তার জন্য একটা অয়েন্টমেন্ট দেওয়া হয়, গরম জলে একটুখানি বসার কথা বলা হয়, তারপরে আপনার অ্যান্টিবায়োটিক্স চলে, এগুলো সব চলে। আর অনেক সময় দেখা যায় যদি ফিশার যদি কম হয় তাহলে কয়েক সপ্তাহের ভেতরে নিজে থেকেই হিল হয়ে যায়। কিন্তু আমরা হোমিওপ্যাথি ডাক্তার, আমরা কীভাবে চিন্তা ভাবনা করব? তো আমরা কি করি, সাধারণত রুগীকে সামগ্রিকভাবে দেখি এবং দেখে যে ওষুধটির প্রয়োজন হয় সেই ওষুধটি দিই। তার সাথে আমরা একটা জিনিস করি যে এই যে গরম জলে একটা গরম গামলার ভেতরে জল নিই, তাতে ক্যালেন্ডুলা মাদার তাতে দিয়ে দিই এবং দিয়ে পেশেন্টকে বসার কথা বলি। এতে কিন্তু অনেকটা ব্যথার উপশম হয়। তার সাথে সাথে আমরা র্যান্ডামলি কিছু ওষুধ ব্যবহার করি, বা অনেক সময় সিলেকশনের ভেতরেও আসে, কেউ থেরাপিউটিক হিসেবে ব্যবহার করে। তার মাঝখানে যেমন ধরুন আপনার ব্রায়োনিয়া অনেক সময় ব্যবহার হয়, পালসাটিলা অনেক সময় ব্যবহার হয়, হ্যাঁ। তারপরে অনেক সময় আপনার ক্যান্থারিসের মতো ব্যবহার হতে পারে, আচ্ছা ল্যাকিসিস ব্যবহার হয়, এরকম হাজারো একটা বিষয় ব্যবহার হয়ে থাকে। তো এইগুলো হলে আপনারা সতর্ক থাকবেন। আর আরেকটা জিনিস বলি যে আমার এই ভিডিওটা আপনার যাদের সমস্যা হচ্ছে, এরকম সমস্যা, তাদেরকে শেয়ার করে দিন আর নিজেরা সাবস্ক্রাইব করে রাখুন। চলুন, আমার রুগীটা যে অ্যানাল ফিশার নিয়ে এসেছিল, মলদ্বারে ফিশার নিয়ে এসেছিল, কত বছর ধরে ছিল, সেটাকে একটুখানি দেখুন। দেখার পর আপনারা নিজেরাই বুঝে যাবেন কোন ধরনের চিকিৎসা করাটা ঠিক, হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি। ও তার সাথে তো আমি একটা জিনিস বলতেই ভুলে গেলাম, সেটা হচ্ছে যে এই যে আমাদের কনস্টিপেশন হলে যে একবার তো ফিশার হয়ে গেল, তারপরে তাহলে আমাদের এত যন্ত্রণাটা হচ্ছে কেন? তার কারণটা হচ্ছে যে কি, আমরা যখন অ্যানাল ফিশার হয়ে যায়, মানে ধরুন মলদ্বারে ফিশার হয়ে গেছে, তখন কি হয়, আমরা মল ত্যাগ করতে ভয় পাই। ফলে কি হয় যে মলদ্বারে তো একটা নালীর ভেতর দিয়ে যাচ্ছে এবং তার চারপাশে কি থাকছে, আপনার পেশি আছে। ফলে সেই পেশিটা দু ধরনের, একটা হচ্ছে ইন্টারনাল স্ফিনটার, একটা হচ্ছে এক্সটার্নাল স্ফিনটার। ইন্টারনাল স্ফিনটার মানে কি না, মলদ্বারের ভেতরের দিকে আছে। সেটা দেখবেন আপনারা যখন রাস্তা বাইরে বেরিয়েছেন, আপনার পায়খানা পেয়েছেন কিন্তু আপনি চিপে আছেন ভেতর থেকে, এইটা হচ্ছে ইন্টারনাল স্ফিনটার। এটা ইন্টারনাল স্ফিনটার ভেতরে ওই পেশিগুলো কিন্তু আপনার মলটাকে আটকে রেখেছে। আর বাইরে গিয়ে আপনি এলেন, তখন মল ত্যাগ করতে গেলেন, তারপরে বাইরেটা কি করলেন, আপনি ওপেন করলেন, মলদ্বারটাকে খুলে দিলেন, সেটা হচ্ছে এক্সটার্নাল স্ফিনটার বা বাইরের পেশি কাজ করে। এবার যখন মানুষের ফিশার হয়, তখন কি হয়, মানুষ মলত্যাগ করতে ভয় পায়। কেন না, যতবার সে মলত্যাগ করতে যাবে ততবার সেখানে ব্যথা লাগবে এবং সেই যন্ত্রণাটা মলত্যাগে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত চলবে। তখন তাহলে কি হবে, তখন ওনার কষ্ট হবে। ওই জন্য হয় কি না, মানুষ মলত্যাগের সময় মলদ্বারটাকে সংকুচিত করে রাখে, এতে হিতে বিপরীত হয়। কীরকম ঘটনাটা, তা মল তো তার বেরোবেই এবং তার একটা নিজস্ব পেটে একটা প্রেশার আসছে এবং আপনি সেটাকে বাইরে থেকে আবার কন্ট্রোল করার চেষ্টা করছেন। ফলে কি হবে, দেখুন দুটো কনফ্লিক্ট তৈরি করছে, মানে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। শরীর চাইছে মলটাকে বাইরে বার করে দিতে, আর আপনি চাইছেন না আমার কষ্ট হবে, চিপে রাখছে। ফলে কি হয়, এই জন্য আবার মানে এর উপরে কোষ্ঠবদ্ধতা বা কনস্টিপেশন তৈরি হয়। ফলে মল আরও শক্ত হয়ে যায় এবং পরবর্তী ক্ষেত্রে যখন মলত্যাগ করতে যান তখন সেটা আবার ফাটিয়ে দেয় এবং তার জ্বলা যন্ত্রণাটা আরও অনেক বেড়ে যায়। অ্যাকিউট ফিশার ট্রিটমেন্ট করা অনেক সহজ, কিন্তু যখন আমরা ক্রনিক ফিশারে আসি তখন সেখানে ইনফেকশন লেগেই থাকে এবং সেটা এমনি সারে না। অ্যালোপ্যাথিতে অনেক সময় সার্জারির দিকেও যাওয়া হয়, কিন্তু অপারেশন করার ফলে আমাদের দেখতে পাই যেটা ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে হিতে বিপরীত হয় এবং মলদ্বারটা আরও অনেকটা ছোট হয়ে যায়, সেখানে তার চিরকাল পায়খানার সমস্যা লেগেই থাকে। তার থেকে বেটার হচ্ছে আমরা অপারেশন ছাড়া হোমিওপ্যাথি ওষুধ খেলে 5 থেকে 7 দিন, 10 দিনের খুব বেশি যদি হয় 7 দিন 8 দিন আমরা ওই ফিশার থেকে মুক্তি পেয়ে যাই। আসুন ভিডিওটা দেখা যাক রোগীটা কত তাড়াতাড়ি ভালো হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।
আপনার নাম বলুন মা। নিদ্রা ঘোষ। জোরে বলুন। নিদ্রা ঘোষ। নিদ্রা ঘোষ। বাড়ি কুড়ুম্বা। কুড়ুম্বা, কাটোয়ার কাছে। আচ্ছা মা, আপনি আমাকে কি কি নিয়ে দেখাচ্ছিলেন? পায়খানাটার জন্য। একটু জোরে বলুন। পায়খানার জন্য। পায়খানার জন্য। পায়খানা কি কি সমস্যা ছিল মা? পায়খানা কষে যায়। আচ্ছা, কষে যেত, আর দাঁত ফেটে যায়, রক্ত বের হয়, যন্ত্রণা করে। তার ফেটে যায়, রক্ত পড়ে, যন্ত্রণা হয়, আর এটুকুই সমস্যা। এটুকুই সমস্যা ছিল। এটা কতদিন ধরে এই সমস্যাটা ছিল মা? কত? 8-9 বছর। 8-9 বছর। আচ্ছা, এর জন্য আপনি কোন কোন ডাক্তার দেখিয়েছিলেন? প্রচুর ডাক্তার দেখিয়েছি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি প্রচুর দেখিয়েছি। প্রচুর ডাক্তার দেখিয়েছেন, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি। আচ্ছা, ওষুধটা খেয়ে কেমন ছিলেন? আগে ট্রিটমেন্ট হয়ে কেমন ছিলেন? আগে তো যতদিন ওষুধ খাই যেরকম খাচ্ছিলাম তখন ভালো, ওষুধ বন্ধ হয়ে দিয়ে আবার যা করতে হয়। যাকে তাই। ঠিক আছে। আচ্ছা, আপনাকে আমি দেখেছি 23শে জানুয়ারি, তাই তো? ওনাকে আমি দেখছিলাম, এটা হচ্ছে প্রেসক্রিপশন, 23শে জানুয়ারি দিয়েছিলাম, দেখছিলাম। আচ্ছা, 1 মাসও হয়নি, আজকে 20 তারিখ, তাই না? এখন কেমন আছেন বলে মনে করছেন? মোটামুটি খুব ভালো আছে। এখন ভালো আছে। ভালো আছেন? কতটা ভালো আছেন 10 ভাগের ভেতরে? 5 ভাগ ভালো। মানে 50% আপনি ভালো আছেন। আচ্ছা, এর ভেতরে আপনার কি আর ফেটে গেছিল, রক্ত হয়েছিল? না না, ফাটেনি। বাহ। একটু বললাম 3 নম্বর এবং ওষুধে চলছিল, তখন কষ্ট হয়েছিল। 4 নম্বর 5 নম্বর হলো, এখন একটু সুস্থ, আমার 6 নম্বরটা চলছে। 6 নম্বরটা চলছে। আচ্ছা, এই যে যখন 3 নম্বর ওষুধটা চলছিল, কতদিন কষ্ট হয়েছিল মা? 1 সপ্তাহ মতো। 1 সপ্তাহের ভেতরে কষ্ট হয়েছিল। আমি তো বলেছিলাম একটু কষ্ট হবে। আচ্ছা, আপনার আগের ওই যে অ্যালোপ্যাথি ওষুধগুলো খাচ্ছিলেন, ওই ল্যাক্সেটিভগুলো, হ্যাঁ, তো সেগুলো আর খেতে হচ্ছে না তো? গ্যাস অম্বলের ওষুধ খেতে হচ্ছে কিছু? হচ্ছে না, সব বন্ধ করে দিয়েছে। ভেরি গুড। আচ্ছা, যেটা আগে জ্বালা করতো সকালবেলা পায়খানার পরে, সেটা এখন কেমন আছে? জ্বালা যন্ত্রণা? জ্বালাটা নেই, আছে, হয় সকালটা, আস্তে আস্তে সেরে যায়, ঠিক হয়ে যায়। কতক্ষণ সময় লাগে সারতে মা? সকাল দিকটা 2-1 ঘন্টা থাকে। আগে কতক্ষণ থাকতো? সারাদিন বিকাল পর্যন্ত। আগে বিকাল পর্যন্ত যন্ত্রণা থাকতো? ওষুধ না খেলে। আচ্ছা, ওষুধ খেলে সঙ্গে সঙ্গে কমে যেত। সেটা ব্যথা কমানোর ওষুধ। আচ্ছা, ট্রিটমেন্ট করে কি বুঝতে পারলেন? ভালো। ভালো। তাহলে আমি ডাক্তার হিসাবে কেমন? ভালো। হ্যাঁ, ভালো। আচ্ছা, ঠিক আছে। দেখুন কতটুকু ওষুধ দেওয়া হয়েছিল, তাতেই পেশেন্ট কতটা ভালো আছে। আগে কত ট্রিটমেন্ট হয়েছে। হ্যাঁ, ওনার আবার হিস্টেরেক্টমির হিস্ট্রি আছে, 5 মাস আগে হিস্টেরেক্টমি হয়েছিল। আচ্ছা, আপনার এই ভিডিওটা কি আমি ফেসবুকে দিয়ে দিতে পারি, যাতে লোক দেখতে পায়, আরও 10 জন? যদি আপনি বলেন তবেই দেয়া হবে, না হলে কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়ে বলুন, সেরকম বলে আমি তবে দেব। আমরা কয়েকজন এরকম দিয়ে দিই আর কি, যাতে মানুষ জানতে পারে যে আগে যেমন আপনাকে বলেছিল ওই যে পাইলসের জন্য অপারেশন করতে হবে। আচ্ছা, তারপরে অনেকে বলেছিল ফিশারের জন্য অপারেশন করতে হবে। তো দেখুন, অপারেশন করলে কি হয়, মল ওটা আবার হয়, এবং পরবর্তী ক্ষেত্রে কষ্টটা থেকেই যায়, তাই তো? তো মানুষ তো অনেক সময় তারা জানে না বলে ভুল সিদ্ধান্ত নেয়। কিন্তু যদি আপনার ভিডিওটা দেখে, আমার কাছে হোক বা অন্য কোথাও, তারা তো খেলে ভালো থাকবে, তাদের তো অপারেশনটা করতে হবে না, তাদের জীবনটা ভালো থাকবে। এই জন্যই আমাদের এইটুকু চেষ্টা করা, এছাড়া অন্য কিচ্ছু চিন্তা নেই। কি আমরা ভিডিওটা দিতে পারি? অসুবিধা নেই তো? আচ্ছা, থ্যাংক ইউ। কারণ 10টা মানুষের জানা তো দরকার মা, কি হচ্ছে আর কি হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা এই ভিডিওটা আমি ফেসবুকে দিয়ে দেবো। থ্যাংক ইউ।